নীলু, নাসিরের হাতে পাঠানো চিঠি কাল পেয়েছি। ও আজ পোস্টের চিঠিটা পেলাম। খোকন যাবার পর মনসুর থাকাতে তবু সময় চলে গেছে। সেদিন ও চলে যাবার পর এখন একদম লনলি লাগছে। ফিজিক্যালি ও মেন্টালি কমপ্লিটলি টায়ার্ড সবসময়। সবকিছু ছেড়ে চলে আসতে ইচ্ছে করে। তখনই বিবেকের কাছে ভীষণ অপরাধী মনে হয়। আজ তো প্রায় ফ্রেঞ্চ নিয়ে চলে আসছিলাম, সকালে গিয়ে বিকেলে চলে আসা। পরে আবার বিবেকের তাড়নায় ইচ্ছে ছাড়লাম। গতকাল ভোররাত্রে ছটিপুর আক্রমণ করেছিলাম। ও দারুণ যুদ্ধ হয়েছে। সালের জুলাই মাসে এই চিঠিটা লেখা, 29 জুলাই লেখা, কিন্তু চিঠিটা 2-1 দিন পরে পেয়েছিলাম। খালেদ মোশাররফ এসে বললেন যে ঢাকায় আর থেকো না, আর্মির ভিতরে ক্র্যাকডাউন হতে যাচ্ছে, ঢাকাতে অনেক গোলমাল হবে, তোমার ঢাকা ছেড়ে চলে যাও। বিশেষ করে তুমি যখন আগরতলা ষড়যন্ত্রের একজন আসামি ছিল, তোমাদের উপরে ফার্স্ট অ্যাটাক করবে, তোমাদেরকে তো প্রাণেও মেরে ফেলতে পারে, তোমার বাড়ি ছেড়ে আন্ডারগ্রাউন্ডে চলে যাও। তখন সব কিছু মাহমুদপুরে একজনের বাড়িতে রেখে আমরা চলে গেলাম কুষ্টিয়া।
একটা রিক্সাতে করে আমরা গেস্ট হাউসে এসে পৌঁছালাম। গেস্ট হাউসে এসে পৌঁছানোর পরে ওই সিঁড়িতে উঠে দোতলায় গেলাম। তারপরে দেখলাম আমাদের দু একটা যে মাল আগে ট্রাকে করে গেছে, তো সেগুলো দেখলাম নিচে একটা রুমে রাখা আছে। তারপরে হুদা বললো যে কালকে তোমাদেরকে চলো যে বাড়িটা নিচ্ছি ওটা দেখে আনবো। তারপরে দিন সকালে হলো না, সন্ধ্যাতে হলো না। 25শে মার্চ রাত্রে 8টা সাড়ে 8টারও পরে হুদা বললো চলো তোমাকে কুষ্টিয়া শহর দেখিয়ে নিয়ে আসি। শহর দেখাতে নিয়ে গিয়ে কোন বাড়ি নিব কি করবো দেখে রেখেছে, সেই বাড়িটাও দেখাচ্ছে। হঠাৎ সে বলে আর্মি কেন চতুর্দিকে, কি জন্য আর্মি ডিপ্লয় করেছে, ভাই দে হ্যাভ ডিপ্লয়েড আর্মি। সিচুয়েশন মনে হচ্ছে ভালো না, যেটা শুনেছি খালেদ মোশাররফের কাছে সামথিং ইজ গোয়িং টু বি হ্যাপেন, তাই বললো। তখন আমি বললাম কি আর হবে। তখন বললাম না, ইটস ভেরি সিরিয়াস, আর্মি সব ভাইটাল প্লেসে পজিশন নিয়েছে। তখন ও বললো যে ইমিডিয়েটলি চলো আমরা ফিরে যাই। আমরা ফিরে আসলাম, ফিরে এসে গেস্ট হাউসে থাকলাম। সকালবেলা জাগাইলাম, ঘুমের থেকে জাগাইলাম, উনি উঠিয়ে বললে যে, আমি বললাম যে স্যার পাঞ্জাবি আসছে কুষ্টিয়া, পাঞ্জাবি ঢুকে গেছে। উনি উঠিয়া জিব্রায় কামড় দিয়ে বলে ওনার ওয়াইফের জাগাইলেন যে নীলু তুমি ওঠো তাড়াতাড়ি, এখানে আর থাকা যাবে না, তাড়াতাড়ি বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের এখান দিয়ে চলে যেতে হবে। 25 তারিখ বললাম, হ্যাঁ 25 তারিখ। আমরা তো সকালবেলা রেডিওতে সব শুনলাম। India has asked UN Secretary General Font to use the influence of his office to stop what the Indian ambassador called the massacre of unarmed people in East Pakistan by the West Pakistan Army. Earlier, sources in India said that West Pakistan was continuing to bomb parts of East Pakistan, although the West claimed to have the rebellious province under complete control. And official sources say the Indian government has learned that the rebel leader of the eastern province, Sheikh Mujibur Rahman, is free and is not imprisoned as claimed by the West. Michael Clayton of the British Broadcasting Corporation was one of many Western newsmen expelled from East Pakistan the day after the shooting started. I was in the lobby of the Intercontinental Hotel in Dhaka last Thursday night when Pakistan soldiers suddenly hauled down the East Pakistan independent flag outside the hotel and burnt it. When I tried to leave by the hotel front door, they pushed me back at gunpoint. The army clampdown on Dhaka had begun. It was a ruthless exercise in intimidating the city's virtually unarmed population. Later on Friday, from the hotel, we watched tanks rumbling through Dhaka's mostly empty streets. Occasionally, a few warning shots were fired to keep people indoors. আমাদের একমাত্র হলো গিয়ে আকাশবাণী আর বিবিসি, এটা থেকে সব যেটুকু আমরা জানতে পারলাম যে কি হয়েছে। আর আমি বারান্দায় যে দেখতে গেছি, তখন নিষেধ করলো যে বেরিয়েও না, তুমি তো আর্মি অফিসারদের এই পাকিস্তানি সোলজারকে জানো না এটা কি অত ভয়ঙ্কর। তারপরে খালি জিনিস প্যাক করো, সন্ধ্যাবেলা ঠিক ডাস্কের সময় মগরবের সময় আমরা গেস্ট হাউস ছেড়ে চলে যাবো। সবাই সিঁড়িতে নামলাম, কিন্তু দাঁড়িয়ে না, বসে নামলাম যাতে দেখতে না পাই। বারান্দার পাশে সিঁড়ি ছিল, বসে এমনি আস্তে আস্তে করে নামলাম। নিচে হয়ে নেমে পাঁচিল টপকে এই বাড়ির ভিতরে যায়, ওই বাড়ির ভিতর দিয়ে যায়। এইভাবে যে আবার ছোট ছোট রাস্তার ভিতর দিয়ে করে ওই খালুর বাসা আমজাদ খালুর বাড়িতে গিয়ে পৌঁছালাম। পৌঁছানোর পর থাকার পরে একদিন রাতে 25, 26, 27 তারিখ রাত্রে হঠাৎ করে 27 তারিখে সন্ধ্যাবেলায়, ঠিক সন্ধ্যার সময় হোল এরিয়া পাকিস্তান আর্মি কর্ডন করে নিয়েছে।
তো আমাকে বলছে যে তোরা কেন আসলি, আজকে আমি পালাতে পারছি না, আজকে আমাকে ইন্দুর বিল্লির মতো খুঁচায় মারবে। এখন সব বাড়ি সার্চ করছে। আর তখন দমকা একটা বন্দুকের আওয়াজ শুনলাম। একটা ইয়াং ছেলে, সে তার দোতলা বাড়ি থেকে নারকেল গাছ ধরে নেমে পালাতে গেছে, তাকে গুলি করে মেরেছে, উপর থেকে পড়ে গেছে ছেলেটা। তখন আমার নিজের কাছে খুব গিল্টি লাগছে, ভয় লাগছে যে এক্ষুনি আর্মি অফিসার আসবে। তখন আমি এত ভয় পেয়েছি, তখন ওনাদের ড্রয়িং রুমে একটা বুক শেলফের উপর কোরআন শরীফ রাখা ছিল। তো আমি যে কোরআন শরীফের উপরে মাথা রেখে সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ এই বাড়িতে আর্মি ঢুকিও না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আল্লাহ আমার এটা মানে কথাটা শুনেছিলেন। সমস্ত বাড়িতে, ওই হোল রাস্তার প্রত্যেকটা বাড়িতে আর্মি গিয়েছিল, কিন্তু এই বাড়িতে আর্মি ঢুকেনি। তারপরের দিনই 28 তারিখে কারফিউ বিদ্রোহ হলো। তখন খালু, তারপর হুদা, এরা সবাই মিলে ঠিক করলো যে কুষ্টিয়ায় থাকা ঠিক হবে না, আমরা ফরিদপুরে ওনাদের গ্রামের বাড়িতে চলে যাবো। গ্রামের বাড়ি চলে যাই। ঠিক, তোমরা শীঘ্রই দুটো নৌকা জোগাড় করো। ওর কাছে ওই যে বাঁধের কাজ করতো, ওদের 50টা নৌকা ছিল, কিন্তু সব মাঝিরা ওই আর্মি দেখে সব পালিয়ে গেছে, কেউ নাই। তখন বহু কষ্টে দুজনকে জোগাড় করা হয়েছে ছিল। তারপরে রাত্রি 2-2:30টার সময় আমরা ওনাদের গ্রামের বাড়িতে কসবা মাজারে পৌঁছালাম। তারপর 29 তারিখ সকালবেলাতে সে উঠে গোসল করে তৈরি হয়ে নাস্তা খেয়ে আমার খালু শ্বশুরকে বলল যে আমার কনসাসে ভীষণ লাগছে দেশের এই অবস্থায়, আর আমি চুপ করে বসে থাকবো এ হয় না। এখন কি করবে ভাবছো? যুদ্ধে যাব। তারপরে বলল যে খালু আপনি এদেরকে যে ডাল ভাত খান, এদেরকে একটু ডাল ভাত খেতে দিবেন, আর যদি সম্ভব হয় তখন যদি যখনই সুযোগ পাবেন, সম্ভব হলে এদেরকে ওর বাবা মায়ের কাছে কলকাতাতে পাঠিয়ে দিবেন। তখন আমি খালি বললাম যে তুমি কোথায় যাবে? তখন ও বললো যে আপাতত রাজবাড়িতে যাব, যে ওখানে কি সিচুয়েশন দেখে আমি ঢাকা, আই গো টু ঢাকা। আচ্ছা ঠিক আছে, খালি চেষ্টা করে একটু খবর দিতে বললো যে যদি পারি। তখন জিনিসপত্র ঠিক করছে, আমি চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তখন ও রেডি হয়ে হাতে একটা ছোট্ট একটা ব্যাগে কোথায় একটা লুঙ্গি আর দুটো শার্ট আর কি জানি নিল, আর একটা প্যান্ট নিল। প্যান্ট নিয়ে ও বেরিয়ে চলে গেল। যাওয়ার আগে আমার হাতে দুইটা জিন্নার মুখ করা দুটো 100 টাকা দিয়ে গেল, বললো যে আই ডোন্ট হ্যাভ এনি মানি এক্সেপ্ট দিস, তুমি এটা রাখো, বলে সে চলে গেল। তখন আমি দেখলাম যে সে একবার 1 মিনিটের জন্য সে ঘুরে তাকালো না। তখন আমার সাথে আমার খালা উনি বললেন যে এত নিষ্ঠুর ছেলে আমি জীবনও দেখিনি, ঘুরেও তাকালো না, আর তোমার মনি বা এত পাথরের কি করে, যা এক্ষুনি দৌড়ে যা, ওকে ধরে নিয়ে
ধরে নিয়ে আয়। তখন আমি বললাম যে চাচি আপনি ওকে চেনেন না, ওর প্রথম চিন্তা হলো ওর দেশ রক্ষা হলেই সব কিছু। এখন আমার কি হবে কি না হবে সেটা সম্পূর্ণ আল্লাহর হাতে ছেড়ে দেয়। চিঠি যখনই আসতো আমাদের বাড়ির সকলে মানে চিঠিটার ধারে বসে যেত, আমার ধারে সকলে বসতো, আমি চিঠিটা জোরে জোরে তাদেরকে পড়ে শোনাতাম। ও ভীষণভাবে আঘাত পেয়েছিল কমল সিদ্দিকী। একদিন সকালবেলা দুজনে দুইটা গাছের গুঁড়িতে আড়ালে দাঁড়িয়ে দুজনে মগে করে চা খাচ্ছিল। তখন মানে চাটা দিয়ে গেছে, তখন কমল কী করছে, একটা কফির মগ নিয়ে হুদাকে দিতে গেছে। তখনই একটা গুলি এসে কমলের চোখে লাগে। কমল ওখানে পড়ে যায় অজ্ঞান হয়ে। এটা তো খুব একটা আপসেট হয়ে গেছিলো কমলের চোখে গুলি লাগাটাতে। আরেকটা হয়েছিল সুবেদার মনিরুজ্জামান, একটা সমুদ্রে ওকে গুলি লাগে এবং হুদার স্ট্যান্ড গানটা ওর কাছে ছিল, তার কিছু অংশ ওর সাথে উড়ে যায়। আরো কতজন যে মারা গেছে কি গেছে এগুলো ও খুব কম কথা বলতো। তো কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, আছে অশ্রু জলে কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আর সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্তা চলে মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। ইত্য নাহিদ মুনিরা কেমন আছে? ওদের আমার অনেক আদর দিও। বরিশালের আর নতুন কোনো খবর পেলে কিনা জানাবে, লোক পেলে আমি লিখব। আমি থাকলাম 10 দিন থাকলাম, যে 8-9 দিন ছিলাম অত্যন্ত আদর যত্নের ভিতরে ছিলাম। আমার মেয়েকে নিয়ে পুকুরে ডুব দিয়ে গোসল করিয়ে দিতেন ওখানে চাচি। 8 দিন বা 10 দিন এইভাবে একটা টেলিগ্রাফ দেশের ডিসি সাহেব কুষ্টিয়ার, যে নুরুল হুদার ফ্যামিলিকে ওর মানে বাবার বাড়িতে পাঠিয়ে দাও। তখন আমজাদ খালু বললেন, কিন্তু ওটা তো ভুল না, নাজমুল হুদা হবে। না খালু, এটা ওর পাঠানোই চিঠি, ও কোড নাম ব্যবহার করেছে। এটা ওই পাঠিয়েছে, ওই বলেছে, ওর ইনস্ট্রাকশনে হয়েছে। কারণ এই ধরনের আগরতলা সময়ের অনেক চিঠি ও
ও স্কট অফিসে আমাকে এসে দিয়ে গেছে, বা ও চিঠিতে এমন করে লিখেছে যার এর কোড ল্যাঙ্গুয়েজগুলো আমি বুঝে যাই। খালু, আমি ইউসুফকে সঙ্গে নিচ্ছি। আপনি একজন বিশ্বস্ত লোক দেখে আমাকে পাংস্টা স্টেশন পর্যন্ত পৌঁছে দেবেন। তারপর খালু বলে, তো কুষ্টিয়াতে যে কোথায় থাকবা? তাই আমি বললাম যে খালু আপনার বাড়িতেই থাকলে ভালো হয়। তা বলছে হ্যাঁ সেটাই থাকবে, ওখানে আমার লোক আছে, সে চাবি আমি তাকে খবর পাঠাচ্ছি, সে দরজা খুলে দিবে, সব খুলে দিবে, সে তোমাদের দেখাশোনা করবে। কিন্তু একটা কথা বলি, তোমরা লাইট জ্বালাবে না, আলো জ্বালাবে না, বুঝতে দিবে না যে বাড়িতে লোক আছে। তা কলকাতা কিভাবে যাবে ঠিক করেছো? ওখানে গিয়ে ডিসির সাথে দেখা করব। উনি নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেবেন। তবে হ্যাঁ, তখন বলছে দেখো আমার তোমাকে ছাড়ার একটু ইচ্ছা নয়, তুমি নিজের ইচ্ছায় যাচ্ছ। আমার খুব, আমি বললাম খালু এটা সম্পূর্ণ আমার, আমি বাঁচি মরি যাই কিছু হয় সম্পূর্ণ আমি আমার ইচ্ছাতে যাচ্ছি, এবং আমার মনে হচ্ছে যে এটার ভিতরে কোনো ভুল নাই, ওর এটা ওরই পাঠানো। 9 তারিখ এপ্রিলে সকালবেলায় আমি কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। ট্রেন পাইলাম 4টের দিকে, খুব জাম ছিল, যেই হোক জামের মধ্যে আমরা উঠে গেলাম, কিন্তু কুষ্টিয়া পর্যন্ত ট্রেন আসলো না। ওখানে একটা নদী আছে পাংশাকড়ি, ওই নদীর থেকে নৌকায় পার হয়েছি, কুষ্টিয়া উঠছি নৌকায়। রাস্তায় এসে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে রিক্সা অনেক খালি, রিক্সা নিয়ে দুটো রিক্সা নিলাম। রিক্সাতে বসে দেখি কুষ্টিয়া শহর মানে একটা নিঝুম একটা দেশ শহর, কোনো মানুষ দেখা যাচ্ছে না, সব বাড়ি বন্ধ, ঠিক মনে হচ্ছে কোনো প্লেগ বা কোনো কিছুটা হয়েছে, এইরকম ডেজার্টেড, কোনো মানুষজনের চিহ্ন নেই, কিছু নয়। তখন একটা ভয়ও লাগছে যে এইরকম শহরটা। তারপরে যাচ্ছি, তারপরে ইউসুফ এসে যে ওই বাড়িতে গেলাম, তো ওই গিয়ে দেখি যে খালুর লোক দরজা টরজা খুলে ঘরটা সব ঠিক করে রেখেছে। ইউসুফ, ইউসুফ, তুমি ডিসির কাছে যাও, গিয়ে বলো যে আমি এসেছি, ওনার সঙ্গে দেখা করতে চাই। উনি যেন একটা গাড়ি পাঠিয়ে দেন। তো ডিসির সাথে সাথে ইউসুফকে দিয়ে গাড়ি পাঠিয়ে দিলেন। এরপর বেগম সাহেব আবার নিজেই আমার নিয়ে ওই ডিসির কাছে চলে যায়, কুষ্টিয়ার ডিসির কাছে যাইয়া ডিসির সাথে নিজেই সরাসরি আলাপ করছে। রাত্রিবেলা বাড়ি আসলাম, খেলাম, ইউসুফ দেখলাম ডিম দিয়ে আলু দিয়ে রান্না করে রেখেছে, আজও বনেছে কি মাছে, কতদিন যেন খাইনি, কি ভালো লাগলো খেতে। ভাত খেলাম, ডাল দিয়ে খেলাম, খাওয়ার পরে বসে বসে ভাবছি আল্লাহ দেশ ছেড়ে চলে যাচ্ছি, এই দেশে নাই, বাচ্চাদের কোথায়, আমার তার কোনো যোগাযোগ নাই, কিছু নাই। আমি খুব কাঁদতে শুরু করেছি, আর কাঁদতে কাঁদতে তারপরে আমি নামাজ পড়তে শুরু করলাম। আল্লাহকে বলছি আল্লাহ তুমি আমার সাথে ওরা একবার দেখা করিয়ে দাও, আমি দেশ ছেড়ে চলে যাচ্ছি সারা জীবনের মতো, ফিরবো কিনা তার তো কোনোই ঠিক নাই, আর ও যে বেঁচে আছে কিনা তাও তো জানি না। রাতে 1টা-1:30টার সময় হঠাৎ শুনি যে সদর দরজায় ধাক্কা মারছে। ইউসুফ, ইউসুফ, আল্লাহ কি বোধহয় অন্তর থেকে ডাকলে উনি সাড়া দেননি। এসে পরে বললো যে তুই কি পাগল যে তুই বাইরে বেরিয়েছিলি, ওরা তো পাকিস্তান আর্মিও হতে পারতো, ওরা তো এখন এদের তো সব ট্রুপসে তো মাথা ঠিক নেয়। তুমি এরকম হয়ে গেছো কেন?
10-12 দিন গোসল তাকে দেখি পুরা মুখ শেভ করেনি, গায়ের কাপড় ময়লা, যে কাপড় পরে হয়তো পানিতে ডুব দিয়েছে আবার উঠেছে ওই কাপড় পরেই থেকেছে, বদলানোরও কিছু হয়নি। আর 2 পায়ে থেকে জুতো খুলতে পারছে না, কারণ পা ফুলে এমন হয়ে গেছে ফোসাতে। পায়ের একেবারে বিক্ষত অবস্থা। তারপরে ও বললো যে গরম পানি করে দাও, লবণ দিয়ে দাও, যে গরম পানি করে লবণে পা ডুবিয়ে থাকলো। আমি বললাম তুমি ভাত খাবে না? ভাত খাও, ডিম রান্না আছে, ভাত খাও। তো বলছে আমি কিচ্ছু খেতে পারবো না, এতদিন মানে কোনো খাওয়া দাওয়া নয়, এখন খেলে আমার শরীর খারাপ হবে, আমি চা খাবো। তখন ওকে চা বানিয়ে দেওয়া হলো একটা বড় খেতে, তো চা খেলো আর বললো আমাকে 2টো পেন কিলার থাকলে দাও। পোটোপাইরিন বলে একটা ওষুধ ছিল, ওইটা ছিল, ওইটা দিলাম, ওইটা 2টা খেয়ে ও ঘুমালো। সকালবেলা পানের হতে সব ঘুমের থেকে উঠিয়া শেভ করে গোসল করিয়া ডিসি সাহেবের কাছে চলে গেছে। কুষ্টিয়ার ডিসি সাহেবের কাছে যাই এখন জিপ নিয়ে আসছে, খোলা জিপ নিয়ে ফিরে আসলো। ফিরে আসার পরে আমরা ওই বাড়ি থেকে রওনা হলাম। ওই খোলা জিপে আমরা ফ্যামিলির সকলকে উড়াইয়া আমরা কলকাতার উদ্দেশ্যে যে রওনা হয়েছি। দর্শনা পর্যন্ত গাড়ি যাইয়ে জিপ ছাড়িয়ে দিয়েছে। দর্শনে পৌঁছে রাস্তাতে আমরা বসে থাকলাম, ও নেমে আবু ওসমান চৌধুরীর অফিসে গেল। আবু ওসমান চৌধুরী বলছে না, দর্শনা না, তুমি ওদেরকে নিয়ে কলকাতা পৌঁছে দাও, আর তুমি কলকাতায় গিয়ে ফোর্ট উইলিয়ামে ওদের সাথে যোগাযোগ করো, অস্ত্র গোলা বারুদ কীভাবে কতটা ওরা সাহায্য করতে পারে এটা যোগাযোগ করো। এরপর সকলকে মানে ওনার বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কর্নেল হুদা সাহেব ওনার শ্বশুরবাড়ি শিয়ালদা বেনিয়াপু করলেন, ওইখানে নিয়ে আমরা চলে গেলাম। 2 দিন উনি ওখানে রয়েছে। এরপর ওনার এদিক দিয়ে একটা টেলিগ্রাফ করছে মেজর ওসমানী। উনি টেলিগ্রাফ পাইয়েই উনি রেডি হয়েছে, ওষুধপত্র ওখানে দেওয়া, তার শ্বশুরের শাশুড়ি ওষুধ দিয়েছে, অনেক মালামাল। এরপর ওইটা নিয়ে ইন্ডিয়ার এক মেজর জেনারেলের কাছে গেছে, ওইখান থেকে অনেক অস্ত্র দিয়েছে, পিস্তল দিয়েছে, গ্রেনেড দিয়েছে, আর বলছে যে বর্ডারে তোমার সাথে দেখা হই। এ দিয়ে ইন্ডিয়ান এখন জিপে আমাদের আবার দর্শনা পর্যন্ত পৌঁছাই দিয়ে গেছে। পরদিন সকালে 200 আনসার দিয়া মেজর ওসমানী উনি 200 আনসার দিয়েছে যে এই আনসার তুমি ট্রেনিং দিয়া ওদের হাত ট্রেনিংটা দিয়ে করো, নিয়ে যাও। হাত ট্রেনিং দিয়ে ওনাদের নিয়ে গেলে ওনাদের দিয়ে একটা ডিফেন্সে যাও। 7খান ট্রাক দিয়া ওই আমসার নিয়ে উনি যায় কালীগঞ্জ, ঝিনাইদহ কালীগঞ্জ, যশোর। ওর এলাকা ছিল ছোটিপুর, বর্ণি, তারপর চৌগাছা, মাসলিয়া, আরও এরকম ভাটিয়াপাড়া, এইসব এলাকা, ফরিদপুরে কিছু অংশ আর যশোরের, এগুলো ওর এলাকা ছিল। এই এলাকাতে সবসময় ওই লিড করে নিয়ে যেত। অনেকগুলো সব বেশিরভাগই বয়রা ক্যাম্পে বইয়া উনি ম্যাপ দেখতে, চিঠি লিখতে, মনিরুজ্জামান সবসময় মনিরুজ্জামান উনি বয়সা স্যারের সাথে আলাপ পরিচয় করতে যে স্যার এই লাইন 2 জনে একাত্রে মিললে কইতে স্যার এই রোডে এইভাবে যাইতে। বেশিরভাগ ওই উনি রেডিওটা ওই গেলেন শুনতে, খবর শুনতে। তারপর ওই যে আমাদের প্লাটুন পাড়াইতে কোন লাইনে ম্যাপ দেখে। সারাক্ষণ আমি রেডিও নিউজ শুনতাম, আকাশবাণী কখন শুনবো,
আর আর আমাদের বাংলাদেশে যে ওই চরমপত্র মুকুল ভাইতে যে পড়তেন, এই রেডিও খুলে আমি সারাক্ষণ বসে থাকতাম। চরমপত্র কি পোলারে বাঘে খাইলো শেষ। আজ থেকে পাকিস্তান নামে দেশটা শেষ হয়ে গেল। 8884 দিন আগে মুসলমান ভাই ভাই কইয়া করাচি লাহোর পিঙ্গের মছুয়া মহারাজরা যে পাকিস্তান তারে বানাইছিল, আজ তার খতম তারাবি হয়ে গেল। আয় মেরে জান, প্যারে দমন, নূরে চমন, আসমান কি চাঁদ, आंखों के तारा, प्यारे सदर मोहम्मद ইয়াহিয়া খান। এলাই তুমি করবা কি? ঠাস করে একটা আওয়াজ হলো, ডরেন না আমাকে কুর্মি চালানোর মাঝে। রেডিও খুলে আমি সারাক্ষণ বসে থাকতাম। মাই দেখতেন বাচ্চাদেরকে, আমি সারাক্ষণ বসে থাকতাম। আর যারা সেক্টর থেকে আসছে, আমার ভাইয়ের সাথে সব মুক্তিযুদ্ধের ছেলেদেরকে, সব বাংলাদেশি ছেলেদের সাথে সে পরিচয় ছিল। ও তখন 20-21 বছর বয়স, তাদের সে পরিচয় ছিল। তাদের কাছে খোঁজ খবর না, সারাক্ষণ এইটা ছিল। কিন্তু আর হুদার সাথে আমার যোগাযোগ করার কোনো ছিল না। তুমি শুনে খুব খুশি হবে যে সেদিন জিওসির কনফারেন্সে জানলাম যে আমার কোম্পানির শত্রু ধ্বংস করা রেকর্ডের সমস্ত পশ্চিম রণাঙ্গনে প্রথম স্থানে ও আমার কয়কে বেস্ট বলে ধরে নেওয়া হয়েছে। আগামীকাল ইন্ডিয়ান ফিল্ম ডিভিশন আমার এলাকার মুভি তুলতে আসবে। গুলি খুলে যাওয়াতে আমরা পিছু চলে আসতে বাধ্য হই। আমরা মাত্র 40 জন, আর ওরা 150-এর মতো ছিল। কিন্তু আক্রমণে টিকতে না পেরে বহু পালিয়ে যায়। আমরা শেষ পর্যন্ত ওদের শেষ ডিফেন্সের 150 গজের মধ্যে চলে যেতে পেরেছিলাম। আমরা আধা ঘন্টা টিকতে পারলে দখল করতে পারতাম। কারণ আজ জানলাম ওরা নৌকা 3টা করে পালিয়ে যেতে জোগাড় করেছিল। ওদেরও গুলি শেষ হয়ে এসেছিল। ভোর 4:20 থেকে 7:45 পর্যন্ত যুদ্ধ চলে। ওদের 12 জন মারা গেছে ও বহু আহত হয়েছে। আমাদের তরফের একজনের হাতে গুলি লাগে, হাসপাতালে আছে। কর্নেল কাপুর জেনারেলকে আমাদের এই যুদ্ধ সম্বন্ধে একটা দারুণ খুলে যাওয়ার মতো রিপোর্ট দিয়েছে।
আশা করি তোমরা সবাই ভালো আছো। আব্বা আম্মা ও আপাকে আমার সালাম দিও। খোকন ও কৃষ্ণকে ভালোবাসা দিও। জলদি উত্তর দিও। ইতি গুডু। সকালে প্রত্যেক দিনের নিয়ম মাফিক আমি আকাশবাণী খুলেছে, আকাশবাণী নিউজ শুনছে, তখন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম যে যশোর বাংলাদেশ সেনাবাহিনীর হাতে চলে এসছে এবং যশোর সার্কিট হাউসে মেজর হুদা পতাকা উত্তোলন করেন। এটা শুনে তো আমি একদম মানে চমকে গেছি, এটা কী বলছে এরকম। তারপরে আমি আরও 2-4 জনকে বাংলাদেশ যারা ছিল তাদেরকে ফোন করে বলছি, তোমরা কি শুনেছো, তোমরা কি জানো? তারা বলে হ্যাঁ আমরাও সবাই শুনেছি। নীলমার হঠাৎ চলে যেতে হচ্ছে, কিন্তু তুমি জানো যে কী জন্য আমি যাচ্ছি। আশা করি তুমি সবসময় আমাকে এনকারেজমেন্ট দিয়ে যাবে যে আমি যে মিশন নিয়ে গেলাম সেই মিশনে সাকসেসফুল হই। আর আমার মনে হয় ইনশাল্লাহ আমি সবসময় সাকসেসফুল হব, বিকজ আই এম ফাইটিং ফর এ কজ। এবং তুমি জানো যে রাইট কজ, এবং এতে কত বাঙালি মারা যাচ্ছে। সেখানে আমি যদি এখানে একটা সেফ জায়গায় থাকি, সেটা বিট্রায়াল টু দি কজ অ্যান্ড টু মাই কনসিয়েন্স। তুমি সবসময় মনে সাহস করে থাকবে, ঘাবড়াবে না। আমার মনে হয় ইনশাল্লাহ কোনো ঘাবড়াবার কিছু নেই। শুধু আমি যদি জানি যে তোমরা ভালো আছো, দেন আই উইল হ্যাভ অল দ্য কারেজ টু ফাইট। আর এ বিষয়ে বিশেষ কিছু বলার নেই। কিপ কনফিডেন্স অন ইয়োর সেলফ, অন গড অ্যান্ড এভরিথিং, অ্যান্ড the victory is ours. কোথায় মানুষটা মরে গেছে, তার বোধহয় হাড্ডিরও চিহ্ন নাই। আমাদের জাতীয় সঙ্গীত সোনার বাংলা শুনি বা কোনো অনুষ্ঠানে গেলে এইটা যখন গানটা বেজে উঠে, সকলে যখন উঠে দাঁড়িয়ে সম্মান দেখায়, তখন আমার মনে হয় সোনার বাংলা আছে, কিন্তু সোনার বাংলা আমার মনে হয় নাই, কিন্তু গানটা আছে। এটা শুনলে আমি নিজেকে ধরে রাখতে পারি না, আমার অসম্ভব কষ্ট হয়।